আসবার সময় পথের কোণে কোনো সন্ধান রাখেননি, কাজেই এখন সন্ধান করে বেরোনো আকাশ কুসুমের স্বপ্ন। তা বলে চুপচাপ বসে যদি ভাবেন ভাগ্য এসে হাত ধরে উপরে নিয়ে যাবে, না, উমোপার কথা মনে হচ্ছে। রাজার নিমন্ত্রণ পেয়ে সেই রাজার সভায় যাওয়া, তখন থেকে আর উম্বপার দেখা পাওয়া যায়নি। কাফা মস্ত সহায় হয়েছিল। সবাই যখন ফৌজ আছে অ্যালানকে মারতে, কিন্তু কোথায় কাফা, কোথায় উম্বপা? তারা কোনো সন্ধান রাখছে না। উম্বপা এখন প্রকাশ্যে দেখা দিতে পারে না। লোকজনের মন মেজাজ বুঝে তবে তাকে আত্মপ্রকাশ করতে হবে। এমনি নানা চিন্তা। এলানার গুড প্রাণপণে ডান্ডা মেরে গুহার মধ্যে দেয়াল ভাঙছেন, কপাট ভাঙছেন, মেঝে গর্ত করছেন। তিনটে মশাল এক করে হাতে ধরে দাঁড়িয়ে আছে এলিজাবেথ। আলোয় আলো হয়ে আছে গুহার ভিতরটা। এরা দুজনে সমানে কাজ করে চলেছেন। কতক্ষণ কোনো খেয়াল নেই কারো। হাত পা পিঠ সব অবশ, টনটন করছে, কিন্তু নিষ্ফল নিষ্ফল। এত পরিশ্রম মিথ্যা। অ্যালান বললেন, থামো গুড, কোনো ফল হবে না। মলিন দৃষ্টিতে গুড তাকালেন অ্যালানের পানে। মশালের আলোগুলো ঝিমে ঝিমে হয়ে আসছে। অ্যালান বললেন, না, পথ করে বেরোনো অসম্ভব। তার উপর এখানে বাতাস পাবো না। বাতাস না পেলে মশাল জ্বলবে না। নিজেরাও নিঃশ্বাস বন্ধ করে দম আটকে মারা যাব তিনজনেই। গুড বললেন করুণ কণ্ঠে, সেই মতলবেই রাজা খাতির করে খনি দেখতে পাঠিয়েছে। রাগে আক্রোশে অ্যালানের মনে হচ্ছে পাথরের দেয়ালে মাথা ঠুকে এখনই আত্মহত্যা করেন। ছি ছি, এমনি দুর্বুদ্ধি তার কেন হলো? রাজার সদ্যই হত্যার প্রয়াস, বন্দুকের গুলির জোর দেখে তখন বন্ধুত্ব করা। এতে না ভুলে দুদিন ওর হাবভাব লক্ষ্য করা উচিত ছিল। সে দুদিন কাফা কিংবা উম্বপার সঙ্গে পরামর্শ তা করলেন না। বুদ্ধির অতিদর্পে এমন সর্বনাশ করে বসলেন। কিন্তু না, আফসোস করে কোনো ফল হবে না। তিনি দায়ী এ দুজনের প্রাণের জন্য। তিনি তাকালেন এলিজাবেথের দিকে, বেচারি হতভম্বের মতো দাঁড়িয়ে, হাতের মশাল নেবো নেবো। গুড বলে উঠলেন, মশাল যে নেবে যাবে অ্যালান। হাওয়া হাওয়া চাই, এখানে হাওয়া কোথায় পাবে? কথাটা বলে অ্যালান একটা মশাল নিলেন এলিজাবেথের হাত থেকে। নিয়ে সেটা তুলে ছাদের পাথরে ঠেকালেন। হঠাৎ একই মশালের আলো প্রখর হলো। অ্যালান বললেন, উপরে কোথাও ফুটো আছে নিশ্চয়। সেই ফুটো দিয়ে বাতাস আসছে, নৈরাশ্যের অন্ধকারে আশার ক্ষীণ রশ্মি। সত্যই বাতাস আসছে। কতকালের পুরানো ছাদ, সে ছাদে ফুটো ফাটা থাকবে বিচিত্র নয়। মশালগুলো গুড় তুলে ধরলেন। নেবু নেবু মশালের শিখা আবার তীব্র তেজে জ্বলে উঠল। অ্যালান চুপ করে নেই, ছাদে দেয়ালে সমানে ডান্ডা ঠুকছেন। হঠাৎ বলে উঠলেন, শোনো তো, একটা শব্দ যেন। দেয়ালে এর ওপাশে শব্দ। সেই দেয়ালে তিনি ঘন ঘন আঘাত করতে লাগলেন। আওয়াজ শুনে অ্যালান বললেন, আমার কি মনে হয় জানো, এটা পাথরের দেয়াল নয়, দরজা। এ দরজা খোলে ভিতর দিক থেকে। সেই জন্যই গাগল প্রাণপণে চেষ্টা করছিল এই দরজার কাছে আসতে। ডান্ডার পর ডান্ডা, তার উপরে গুড আর অ্যালান দের সবলে ধাক্কা। এলিজাবেথ ধরে আছে এক কড়া তিনটে জ্বলন্ত মশাল। ডান্ডা তুলে গুড আর অ্যালান মারছেন ডান্ডার পর ডান্ডা। মস্ত একটা চাঙর সশব্দে খসে পড়ল। খসে সেটা পড়ল এদের পায়ের কাছে। খসে পড়তে দেখেন আলাদা এক চাই পাথর। দেয়ালের ফোকর বন্ধ করা হয়েছিল এটা গুজে। বোতলে যেমন ছিপি আটা থাকে তেমনি। জোরের মুখে কাদার মিহি প্রলেপ
এমন পরিষ্কার করে লাগানো আছে, বাইরে থেকে দেখে সে জোর বোঝা যায় না। এ চাঙর খসে পড়তে যে শব্দের জন্য এলান আকুল, সে শব্দের অর্থ বোঝা গেল। জলের খরস্রোত, তেমনি শব্দ, নিচে, অনেক নিচে। কিন্তু মেঝে একটা গর্ত নজরে পড়ল। সেই গর্তে চোখ লাগিয়ে এলান উপর হয়ে মেঝেয় শুয়ে পড়লেন। কিছু দেখতে পেলেন না। অনেক নিচে মিশকালো অন্ধকার, তবে জলের স্রোত বয়ে চলেছে, কলকল শব্দ। তিনি উঠে দাঁড়ালেন, বললেন, তোমরা এখানে অপেক্ষা করো, আমি এখনই আসছি। বলে একটা মশাল নিয়ে কোনো মতে তিনি দেয়ালের ওপাশে গেলেন। তখনই ফিরে এলেন, এসে বললেন, নিচে নদী আছে, অনেক নিচে। যেমন করে হোক ওই নদীতে গিয়ে নামতে হবে। সকলে সাঁতার জানি, সাঁতার কেটে কোনো মতে বেরোনো। গুড বললেন দ্বিধাজড়িত কণ্ঠে, কিন্তু ওনাদের যদি বরাবর পাহাড়ের তলা দিয়ে গিয়ে থাকে, বাইরে কোথাও যদি না বেরিয়ে থাকে, তবু চেষ্টা করা চাই। যদি তাই হয়, জলে চোট রয়েছে যখন, তখন সে চোটে ভেসে কোথাও না কোথাও বেরোবো নিশ্চয়। এখন এখান থেকে বেরোনো, হামা দিয়ে হোক, যেমন করে হোক, চাই। ঘণ্টাখানেক হামা দিয়ে বসে বসে কখনো খাড়া হয়ে চলে তিনজনে এলেন দীর্ঘ সোপান শ্রেণীর সামনে। সোপান শ্রেণী এঁকে বেঁকে নেমে গেছে সুড়ঙ্গ পথের ধরনে, কোথায় কে জানে। গুডের কাছে এক থলি হীরা। চুনি পান না। গুড বললেন, মরি আর বাঁচি, এগুলো আমি ছাড়তে পারবো না। যদি বাঁচি এর জোরে লাখপতি, যদি মরি সান্ত্বনা থাকবে। মণিরত্নের মালিক হয়ে মরেছি। তিনজনের হাতে জ্বলন্ত তিনটে মশাল। তিনজনে সিঁড়ি বেয়ে নেমে চলেছেন। অফুরন্ত সিঁড়ি, এর আর শেষ নেই। কান পাতলে কোন পাতালে যে নেমে গেছে, ঘন্টার পর ঘন্টা ধরে সিঁড়ি নামা। তারপর ঠান্ডা এক ঝলক বাতাস লাগলো গায়ে। সে বাতাসে রাজ্যের আরাম। এলান বললেন, নদী ওই। গুড বললেন, সাঁতার কাটতে হবে নিশ্চয়। তিনজনে জলে নামলেন। ঠান্ডা জল, কিন্তু বেশ পরিষ্কার। এলান বললেন, মশালগুলো বাঁচিয়ে, বন্দুক আর মশাল উঁচু করে তুলে যতক্ষণ পারা যায় ডুব জলে না যায়, হাঁটতে হাঁটতে চলা। আমি ধরি এলিজাবেথের হাত। ঠান্ডা বাতাসে প্রাণ জুড়িয়ে গেল। দেহের অতি ক্লান্তি মনে হলো যেন আর নেই। দেহ যেমন নতুন শক্তি, মনে তেমনি নতুন আশা, নতুন উৎসাহ। 10-12 ঘন্টা হবে, তারপর গুড চিৎকার করে উঠলেন, অত আলো কিসের? এলান বললেন, সুড়ঙ্গ থেকে বেরোবো। দিনের আলো, বাইরে পৃথিবীর আলো। কজনে তীর পেলেন। পাহাড়ের রুক্ষ দেহ, তাই ধরে জল থেকে উপরে ওঠা। উঠতেই কানে শুনলেন ঢাকের বাদ্যি। ট্যামট্যামের আওয়াজ, মরণের সংকেত নয় তো? এলিজাবেথ তাকালো এলানের দিকে, বলল, কিসের বাজনা? এলান বললেন, যুদ্ধের। মনে হয় উপঙ্গা সিংহাসন দাবি করেছে। শেষে লড়াইয়ের মধ্যে এসে আমরা উঠলুম। গুড বললেন, ঢের ভালো। অন্ধকূপে দম বন্ধ হয়ে মরার চেয়ে যুদ্ধে মরা, তাতে বহুত আরাম। এখন আমাদের কর্তব্য। এলান বললেন, রাজপুরীতে আবির্ভাব। কিন্তু আমার মনে হয় এ বাজনা উৎসবের, আনন্দের। রাজা জানে আমাদের সাফ করে ফেলেছে। রাজ্য নিষ্কণ্টক, তাই উৎসবের ব্যবস্থা করেছে। এলিজাবেথ বলল, ওদের মনের এ ধারণা নাই, বা দূর করলাম আমরা। এতে ওদের শান্তি, আমাদেরও শান্তি। এলান বললেন, আমাদের এখন আশ্রয় নিতে হবে, ওসব ঝামেলা থেকে দূরে, নিরাপদ জায়গায়। নিঃশ্বাস ফেলে গুড বললেন, বেচারি উম্বপা, ওর এখনই রাজা হয়ে গদি চেপে বসা দরকার। সত্যি লোকটার মন মেজাজ রাজার মতোই। এলিজাবেথ বলল, তাতে সন্দেহ আছে? তিনজনে চলতে চলতে
এক অনিবিড় বনের কোলে এসে পৌঁছলেন। এখানে বসতির চিহ্ন নেই। অ্যালান বললেন, ঘুরে দেখি, কোনো গোয়ালাকে যদি পাই তাহলে কিছু দুধ ছানা নিয়ে আসি, সেই সঙ্গে রাজ্যের খবর। ত্রয়োদশ পরিচ্ছেদ। উপঙ্গার জন্য তিনজনের অস্বস্তির সীমা নেই। বেচারির হলো কি, দীর্ঘ পথে অনুগত সঙ্গী মাইনা করা ভিত্রের চেয়েও বেশি তাদের সেবায় নিজেকে উৎসর্গ করে দিয়েছিল। প্রতিদানে চেয়েছিল শুধু তাদের সঙ্গে নিজের দেশে ফিরতে। দেহে সাপ আঁকা রাজ টিকা, সে টিকার জোরে নিজের হারানো গদি ন্যায্য দাবিতে অধিকার করবে। পরের দিন সকালে হলে অ্যালান বললেন, নেমে দেখতে হবে, তবে যেদিকে ট্যামটেমি আর ঢাকের আওয়াজ, ওদিকে নয়, অন্য দিক দিয়ে যাওয়া। তিনজনে পাহাড় থেকে নামলেন। নেমে পাহাড়ের কোল ঘেঁষে চলেছেন অন্য পথে, যথাসম্ভব বনের গাছপালার আড়ালে আড়ালে হুঁশিয়ার ভাবে আত্মগোপন করে। চলতে চলতে যে জায়গায় এলেন, এইখানেই পাহাড়ের কটা পাথর পড়েছে খসে। আগে বেশ খানিকটা জমাট অন্ধকার, তারপর অনেকখানি খোলা জায়গা। ও জায়গা পার না হয়ে সেবার পাহাড়ের দিকে যাওয়া সম্ভব হবে না। অ্যালান বললেন, রসদপত্রের যে অবস্থা, ওদের চোখে এখন না পড়লেই ভালো হয়। একটু দূরে দেখছেন তোয়ালা রাজার পুরী, সেই কম্পাউন্ড, ওখানটায় বেশ ভিড় জমেছে। রাজা তোয়ালার উৎসব এখনও শেষ হয়নি বোধ হয়। ওদিক ছেড়ে এরা ধরলেন ডান দিকের পথ। এ পথে ঝাও ঝাপে আড়াল আছে। মাত্র 50-60 পা এগিয়েছেন, হঠাৎ দেখেন দূরের খোলা মাঠে একদল ওয়াতুষী। অ্যালান শিউরে উঠলেন। তিনি বললেন, এখনই লুকাতে হবে, যত শীঘ্রই সম্ভব। গুড বললেন, কিন্তু ওরা আমাদের দেখেছে। আমারও তাই মনে হয়। এদিকে আসছে, দেখেই আসছে, অ্যালান বললেন। এলিজাবেথকে টেনে তিনি একটা ঘন ঝোপের মধ্যে দিলেন বসিয়ে। বললেন, শব্দ নয়, নিঃশ্বাস বন্ধ করে পড়ে থাকুন, চুপচাপ, আমরা দেখি কি হয়। সে ঝোপ থেকে খানিক দূরে গিয়ে অ্যালান আর গুড দাঁড়ালেন ওদের দিকে চেয়ে। ওদের বেশ করে দেখছেন, সেই সঙ্গে মাথায় নানা মতলব কি করে ওদের রোখা যায়, কি ভয় দেখিয়ে ওদের হটাবেন এ তল্লাট থেকে। ওরা কাছে এসে পড়েছে। দুজনে একাগ্র দৃষ্টিতে চেয়ে আছেন ওদের পানে। যে লোকটি সকলের আগে হঠাৎ চিৎকার করে উঠলেন, বাওয়ানা! পরিচিত কণ্ঠ। এ কণ্ঠ উম্বপার। তিনজনেই চিনলেন। ঝোপ থেকে এলিজাবেথ বেরিয়ে এলো। অ্যালান ছুটে গিয়ে উম্বপাকে বুকে জড়িয়ে ধরলেন। আবেগ ভরে বললেন, উম্বপা! উম্বপার দলের লোকজন এসে পড়ল। উম্বপা তাদের কি বলল শুনে তারা সসম্বরে সরে দাঁড়িয়ে এদের করল অভিবাদন। তাদের উদ্দেশ্য করে উম্বপা বলল, বন্ধু, দুর্দিনের বন্ধু, এদের যেন কোনো কষ্ট না হয়, সকলে দেখবে। তারপর আলাপ আলোচনা। উম্বপা বলল, রাজ্যের যারা সর্দার, তাদের কাছে নিজের গায়ের সাপের ছবি দেখিয়ে গদির দাবি সে পেশ করেছে। পরামর্শে ঠিক হয়েছে মল্লযুদ্ধ হবে দুজনে, যে জিতবে সিংহাসন তার। এরা যুদ্ধ করবে না, তার কারণ যুদ্ধ হলে বহু রক্তপাত, বহু লোকের প্রাণ যাবে, রাজ্যে দারুণ অশান্তি, বিপ্লব, অভাব, অভিযোগের অন্ত থাকবে না। শুনে গুড বললেন, চমৎকার ব্যবস্থা তো। তোমাদের মন্ত্রিসভার বুদ্ধি আছে উম্বপা, আমাদের সভ্য জগতের মতো নয়। আমাদের এ বিরোধ যুদ্ধ আর লোকক্ষয় না হয়ে মেটে না। অ্যালান বললেন, তোয়ালা এতে রাজি না। উম্বপা বলল, সে কিছুতে রাজি হতে চায় না। সে বলে, সে নির্বিবাদে এতকাল রাজত্ব করেছে। বন থেকে হঠাৎ আজ ও এসে বলে গদি চাই, অমনি গদি দিতে হবে, এ কেমন কথা? এমন তো আকছার হতে পারে যে সে আসবে কোনো দিন, এসে বলবে রাজ্য চাই, অমনি রাজাকে করতে হবে
তার সঙ্গে লড়াই? না, এ হতে পারে না। এলিজাবেথ বলল, শেষে কি ঠিক হলো? উম্বপা বলল, কাফা আর অন্য ওমরাহরা বলল, এতে যদি রাজি না হও তাহলে আমরা বিচার করে যার গদি তাকে দেব। এ কথা শুনে তোয়ালা রাজি হয়েছে। এ লড়াই কবে? কাল হবার কথা আছে, সেই দিকেই যাব। গুড বললেন, আমরা সঙ্গে সঙ্গে যাব? উম্বপা বলল স্বাচ্ছন্দ্যে। আমাদের জাতের লোক এখন কোনো পক্ষে নয়, সকলে চুপচাপ দেখবে কে জেতে। এখন কোনো পক্ষ নিয়ে আস্ফলন করলে ভয় আছে। সে পক্ষ যদি হারে তাহলে গরদানা দিতে হবে। তাছাড়া ওমরাওদের হুকুম লড়াই দুজনে, কেউ কারো দিকে যাবে না এখন। কথায় কথায় উম্বপা আরও বলল, আমরা তো আপনাদের আশা ছেড়েই দিয়েছিলাম। আপনারা ফিরেছেন দেখে তোয়ালা না পাগল হয়। ওকে বলেছিলেন আপনারা দেবতা, আকাশ থেকে নেমে এসেছেন। এবারে সে সম্বন্ধে ওর মনে আর এতটুকু সন্দেহ থাকবে না। সেই দিনই বহু লোক এসে জড়ো হলো উম্বপার কাছে। তোয়ালার পীড়নে নির্যাতনে এরা জর্জরিত হয়ে আছে। এখন উম্বপাকে সেলাম করে বলল, উম্বপা রাজার ফৌজ হয়ে তারা কাজ করবে। উম্বপা বলল, বেশ, আপাতত তাহলে এদের তিনজনের রক্ষার ভার তোমাদের উপর দিচ্ছি। চলো এখন যাওয়া যাক, আজ আমাদের পূর্ণ বিশ্রাম। তার উপর এরা মান্যগণ্য অতিথি, এখানে এসে বহু দুঃখ দুর্গতি ভোগ করেছেন। এদের যাতে আরাম হয় করতে হবে আগে। যেতে যেতে শ্যামল উপত্যকা, বিস্তীর্ণ ওয়েসিস। অ্যালান বললেন, আসবার সময় যদি এ ওয়েসিস পেতুম উম্বপা, তাহলে কি আর এমন হয়রানি হয়? আরও খানিক আসার পর ওয়েসিসের গায়ে চালাঘর, সেখানে সকলের বিশ্রাম। ভোজের কি সমারোহ, নাচ গান বাজনা। অনেক রাত্রে সকলের শয়ন আর নিদ্রা। সে নিদ্রা ভাঙল সকালে ঢাকঢোলের বাদ্যে। উম্বপা বলল, লড়াইয়ের ডাক। উম্বপা চলল ঢাল, সরকি, ভোজালি, বল্লম প্রভৃতি হাতিয়ারে সাজসজ্জা করে। অ্যালান গুড আর এলিজাবেথ চললেন সঙ্গে। তাদের আগে পিছনে সশস্ত্র ওয়াতুসির দল, এরা উম্বপার অনুগত ফৌজ। অ্যালানদের হাতে বন্দুক তেমনি আছে, সম্বল যদিও একটি মাত্র গুলি। অনেক দূরে গিয়ে ফাঁকা জায়গা, সেখানে বেশ ভিড় জমেছে। তোয়ালা এসেছে, হুঙ্কার ঝঙ্কার তুলে নানা লোককে নানা হুকুম ফরমাস করছে। উম্বপাকে দেখে তোয়ালা হেসে উঠল। রাজা হবার শখ হয়েছে? রাজা? হ্যাঁ, বুনো জানোয়ার কোথাকার। এখনই রাজা হবার শখ মিটিয়ে দেব জন্মের মতো। অ্যালানদের দেখে তোয়ালা বলল, আরে, এই সাদা মানুষগুলো আবার কোথা থেকে? হেসে অ্যালান বলল, রাতে সূর্য চলে গিয়েছিল। সূর্যকে দেখনি তো তোয়ালা রাজা? আমরা ওই সূর্যের জাত। কাল চলে গিয়েছিল, আজ সূর্য এসেছে, সূর্যের সঙ্গে আমরাও এসেছি। যতক্ষণ এই ম্যাজিক নল আছে কাছে। কথা বলে তিনি বন্দুকটা ধরলেন, উঁচিয়ে বললেন, দুনিয়ার কারো সাধ্য হবে না আমাদের কিছু করে। আমরা দেবতা, আকাশ থেকে নেমে এসেছি। কাফা এসে সামনে দাঁড়ালো, ভিড়ের সামনে। সকলকে উদ্দেশ্য করে দেশের ভাষায় সে জানালো বৃত্তান্ত। কাফা বলল, আমাদের যিনি রাজা ছিলেন উম্বপা, তার ছেলে। জন্ম হওয়া মাত্র উম্বপার গায়ে নিয়ম মতো সাপেকে দেওয়া হয়েছিল। কিন্তু রাজার ভাই অর্থাৎ উম্বপার খুড়ো ছিল ভারী বদ। চক্রান্ত করে উম্বপাকে সে মেরে ফেলবার ব্যবস্থা করে। সেই সঙ্গে উম্বপার বদলে তোয়ালাকে বসায় রাজার গদিতে। এ চক্রান্ত জানতে পেরে উম্বপার মা রানী উম্বপাকে নিয়ে বহু দূরে পালিয়ে যান। বহু পাহাড় জঙ্গল পার হয়ে তিনি অন্য জায়গায় যান।
উম্বপা সেখানে মানুষ হয়েছে, মা এখন মারা গেছেন। এরা আসছিলেন আমাদের রাজ্যে। উম্বপা এদের ধরে এদের সঙ্গে আজ এখানে এসেছে, এসে সিংহাসনে তার ন্যায্য দাবি পেশ করেছে। যে রাজা হয়ে বসেছে সহজে সে গদি ছাড়বে কেন? যুদ্ধ চাই, কিন্তু যুদ্ধে অনেক মানুষ মারা যাবে, তাতে রাজ্যের ক্ষতি। বিরোধ যখন রাজায় রাজায়, তখন আমরা বিচারে স্থির করেছি লড়াই হবে এদের। যে জিতবে সে পাবে সিংহাসন, যে হারবে বিচারে তার সাজার ব্যবস্থা হবে। প্রায় 2000-3000 লোক এসে জড়ো হয়েছে। তারা বিকট ধ্বনি তুলে এ ব্যবস্থায় সায় দিল। তারপর লড়াই শুরু। তোয়ালা আর উম্বপার লড়াই। তোয়ালা জোয়ান মানুষ, তার উপর রাজার আদরে রাজভোগ খাচ্ছে। উম্বপা যা তা খেয়ে মানুষ, তার উপর এতখানি পথ যে কষ্ট করে এসেছে। প্রথমটা তোয়ালা চেপে চেপে রইল উম্বপাকে। সকলের মনে ভয় উম্বপা বুঝি হারে। গুড়ের হাতে হাত নিষ্পিস করছে। গুড বললেন অ্যালানকে চুপি চুপি, একটা বুলেট বাকি, করি তার সদ্ব্যবহার। হুঁ, খবরদার না, অ্যালান মানা করলেন। দুজনে লড়াই চলেছে। ভিড়ের সকলে উত্তেজিত, তাদের কণ্ঠে কত রকমের চিৎকার। তারা যেন ক্ষেপে উঠেছে, লাফিয়ে লাফিয়ে উঠছে। এ ওর ঘাড়ে চেপে বসছে, বসে তাকে চর মারছে। উম্বপা হঠাৎ বেটক করে পড়ে গেল। তোয়ালা সল্লাসে তাকে কিলচর লাথি। ধারালো খড়গ তুলল উম্বপার ঘাড় লক্ষ্য করে। সে খড়গ উম্বপার ঘাড়ে পড়ল না, তার আগেই উম্বপার হাতের সরকি সমলে বিঁধল তোয়ালার বুকে। তোয়ালা নেতিয়ে পড়ল। ঝুঁকে ঝলকে ঝলকে রক্ত ঝরছে। হাতের খড়গ পড়ল হাত থেকে খসে পড়বার সময় উম্বপার কাঁধে লাগলো চোট। মোক্ষম চোট, তবে সাংঘাতিক নয়। সকলে দারুণ রোলে চিৎকার করে উঠল। তারপর উম্বপার সেবা শুশ্রূষা। তোয়ালার দীর্ঘদেহ পড়ে আছে মাটিতে। অনেকে লাফিয়ে নেমে এসে তার রক্ত নিয়ে কপালে আঁকছে টিকা। সেই সঙ্গে কত ভঙ্গিতে তাদের নৃত্য। উম্বপা উঠে সিংহাসনের দিকে চলল। তার পেছনে এলিজাবেথ, অ্যালান আর গুড। উম্বপা বসল সিংহাসনে, কাফা দিল তার মাথায় রাজার তাজ পরিয়ে। অ্যালান, এলিজাবেথ আর গুডকে রাজা উম্বপা বসালো খাতির করে আসনে নিজের পাশে। সভায় জয়ধ্বনি উঠল। কদিন পরে অ্যালানরা উম্বপার কাছে বিদায় চাইলেন। উম্বপা তাদের কি বলে ধরে রাখবে? বিদায় দিতে হলো মলিন মুখে, ক্ষুব্ধ মনে। বিদায়ের সময় উম্বপা অজস্র হীরা মণিরত্ন দিল তাদের উপহার। তারপর কাছাকাছি কোনো বন্দরে তাদের নিরাপদে পৌঁছে দেবার জন্য সঙ্গে দিল লোক, রসদপত্র। বিদায় নিয়ে এবার দেশের উদ্দেশ্যে গুড আর এলিজাবেথের পুনর্যাত্রা। তবে সে পথে নয়, নতুন পথে। বন আর পাহাড়, পাহাড় আর বন, এ পথে নেই সে মহারণ্য, নেই সে অগ্নিতপ্ত মরুর প্রান্তর। 3 দিন পরে উম্বপার লোকজনকে অ্যালান বিদায় দিলেন, দিয়ে 3 জনে চললেন। সন্ধ্যার আগে একটা পাহাড়ের কোলে আস্তানা পাতা হলো। গুডকে আর এলিজাবেথকে অ্যালান বললেন, তোমরা বসো, আমি একটু ঘুরে দেখি কাছে কোথাও কোনো আস্তানা আছে কিনা। তাই হলো। অ্যালান চলেছেন। হঠাৎ দেখেন এক জায়গায় একখানা চালাঘর। সেই দিকে চলেছেন। মনে কৌতূহল নিয়ে হঠাৎ শুনলেন ইংরেজি কথা। ইংরেজ? তুমি ইংরেজ? চমকে অ্যালান চেয়ে দেখেন ইয়া লম্বা দাড়ি গো, মাথায় লম্বা চুল, ছেঁড়া ট্রাউজার্স পরা এক ইংরেজ ভদ্রলোক ছুটে আসছেন অ্যালানের দিকে। অ্যালান থমকে দাঁড়ালেন। লোকটি যেন চেনা চেনা। হ্যাঁ, অ্যালান বললেন, স্যার হেনরি কার্টিস? ভদ্রলোক বললেন, হ্যাঁ। আপনি? হ্যাঁ। না, ভুল নয়, আপনি অ্যালান কোয়াটারম্যান না? হ্যাঁ। দুজনের নিবিড় আলিঙ্গন, দুজনের মন আবেগে উচ্ছল। কেউ কাকেও ছাড়তে চান না বুক থেকে। কার্টিস বললেন, আপনাকে আমি অনেক বলেছিলাম আমার সঙ্গে আসবার জন্যে, তখন আসেননি। এখন? এসে অ্যালান বললেন, আপনারই
আপনার জন্যই আসতে হয়েছে। তার মানে? মানে আপনি নিখোঁজ। আপনার স্ত্রী সেজন্যই অত্যন্ত উতলা হয়ে তার ভাই গুডকে সঙ্গে করে আমার ডেরায় আসেন। আমি আসব না, তার কারণ এ আসার মানে মরণের মুখে মাথা দেওয়া। তিনিও ছাড়বেন না। 5,000 পাউন্ড আমাকে দিলেন, কাজেই না এসে পারলাম না। হেনরি কার্টিস বুঝি পাগল হবেন। তিনি বললেন, লিজা, গুড, তারা এসেছে? কই কই, কোথায় তারা? আসছেন। ভয়ানক আশ্চর্য ব্যাপার। আমরা কিন্তু শেষ পর্যন্ত আপনার আশা ছেড়ে দিয়ে বাড়ি ফিরছিলুম। তারপর সকলের মিলন, মিলনের সে আনন্দ। গুড জড়িয়ে ধরলেন কার্টিসকে, বললেন, এমন গোয়ার্তুমি করেও মানুষ বাড়ি ছেড়ে আসে? হেসে কার্টিস বললেন, তোমরাও এলে, তোমাদের গোয়ার্তুমিও ও কম নয়। বিশেষ লিজা, ইংরেজের মেয়ে, বড় ঘরের মেয়ে, আরাম বিলাস ত্যাগ করে আফ্রিকার জঙ্গলে। বুনো জানোয়ার, বুনো জাতের মানুষ এখানে। তুমিও এলে। দেশে ফিরলে সমাজে তুমি ঠাঁই পাবে কি? সকলে বলবে বুনো। লিজা বলল, মেয়ে মানুষ বলে তোমরা আমাদের অত ছোট ভেবো না। জিজ্ঞাসা করো মিস্টার কোয়ার্টারম্যানকে। মেয়ে মানুষকে সঙ্গে এনে কখনো কোনো দিন ওরা বিব্রত হয়েছেন? ওদের সঙ্গে সমান তালে এসেছি। এই কথা বলে দু চোখে হাসি ভরে এলিজাবেথ তাকালো অ্যালানের দিকে। এসে অ্যালান বললেন, এ কথাটা একরকম সত্যি, তবে মাঝে মাঝে জীবন্ত লাগেজের মতো ওকে বইতে হয়েছে। আর মাঝে মাঝে ভয় হয়েছিল ওর জন্য পাশে চুরি যান। বিশেষ সেই ডাকাত ভন দুতেনের চোখে যে দৃষ্টি দেখেছিলাম, ও হাত ফসকে আসবো ভাবিনি। বুনোদের নিয়ে দল গড়ে সে যে রাজত্ব করেছিল। কার্টিস বললেন, ভয়ানক শয়তান। আমার রসদপত্র সব লুট করেছিল। তার ফন্দি যা ছিল বুঝেছিলুম। বুঝে ভাবসাব করে বনিয়ে লক্ষ্য রাখতুম, তারপর লুকিয়ে সরে পড়ি। ও জানতে পারেনি। গুড বললেন, কিন্তু ও যে বলল। কার্টিস বললেন, মিথ্যা কথা বলেছে। ওর মতলব ছিল আমাকে মেরে নরমাংস ভোজন করবে সকলে মিলে। বনে জঙ্গলে থাকলে মানুষ এমন বুনো হবে, এতে আশ্চর্য হবার কি আছে? এলিজাবেথ দেখল কার্টিস খুঁড়িয়ে চলছেন। সে বলল, পায়ে কি হলো? কার্টিস বললেন, পা খুব জখম হয়েছিল। এইখানেই একটা ছোট পাহাড় থেকে পড়ে গিয়েছিলুম। আমার এই কাফরি লোকজন, এরা গাছের পাতার রস দিয়ে শিকড় বেটে তার প্রলেপ দিয়ে সারিয়ে তোলে। তবু একটু কেমন এখনো। এরা লোক ভালো, আমাকে ভালোবাসে। দুদিন এখানে থেকে ফেরবার সম্বন্ধে আলোচনা পরামর্শ। যে পথে আসা হয়েছে সে পথের কথা মনে হলে ফেরবার আসা বিড়ম্বনা মনে হয়। নতুন পথে যেতে হবে। দক্ষিণে কি পূব দিকে? মনে হয় সাগর পাওয়া যাবে। সাগর পাওয়া গেলে বন্দর কিংবা চলতি জাহাজ। তাই ঠিক হলো, এবং তারপর যাত্রা। হেনরি কার্টিস দেখালেন কি অজস্র মণি আর হীরা তিনি সংগ্রহ করেছেন। তবে দেশে ফেরবার আশা ছেড়ে দিয়েছিলেন। কি করে ফিরবেন? সহায় নেই, তার উপর নিঃসম্বল। তাছাড়া যে বিপদে আগাগোড়া পড়েছেন, বনেই থাকতে হবে ঠিক করেছিলেন। দুজন চাকর আছে। দেশে ফেরবার কল্পনা আকাশ কুসুম। চিঠি লিখবেন, কিন্তু কোথায় ডাকঘর? দেশে ফিরতে হলে জাহাজ চাই। কোথায় জাহাজ? 3-15 পরে ডারবানের বন্দর মিলল। হেনরি কার্টিস অনেক অনুনয় করলেন অ্যালানকে। যে মণিরত্ন আমরা পেয়েছি তার 3 ভাগের 1 ভাগ আপনাকে আমরা খুশি মনে দিচ্ছি বকরা, আপনার ন্যায্য প্রাপ্য। এখানে জঙ্গলে আর কেন? চলুন দেশে ফিরে। সেখানে ছেলে রয়েছে, ছেলের সঙ্গে থাকবেন। অ্যালান মণিরত্ন নিলেন না, বললেন, এসব নিয়ে আমি কি করব? তাছাড়া দেশে যাওয়া, মাফ করবেন, যেভাবে এতকাল বাস করছি এখানকার আবহাওয়ায় এমন মজ্জাগত হয়েছে যে দেশে গিয়ে শান্তি পাবো না। নিজেকে খাপ খাওয়াতে পারবো না কারো সঙ্গে। এলিজাবেথ, গুড আর কার্টিস নিরাশ হয়ে মনের দুঃখে বিদায় নিয়ে ইংল্যান্ডে ফিরে গেলেন।
6 মাস পরে অ্যালান এখন থাকেন ডারবানে। স্যার হেনরির চিঠি এলো। স্যার হেনরি লিখেছেন, বন্ধু, তোমার অংশের হীরামণি বেচে লক্ষ লক্ষ টাকা পেয়েছি, তোমার জন্য জমা রেখেছি। তুমি এসো, না থাকো যদি এসে ছেলের সঙ্গে দেখা করে টাকা কড়ির ব্যবস্থা করে চলে যেও। ছেলে ভবিষ্যতে কোনো দিকে কষ্ট না পায় সে ব্যবস্থা তোমার করা উচিত। যদি আমাদের সঙ্গে দেখা করবার বাসনা থাকে এসো। লিজা প্রত্যহ তোমার কথা বলে। সে বলে তুমি নাকি বারবার দুঃখ করে বলেছ জীবনে তোমার কোনো রুচি নেই। শুনে বড় দুঃখ হয়। কেন বন্ধু, তোমার জীবন, এ তো মানুষের কাম্য। সে জীবনে তোমার রুচি নেই, ভালো কথা নয়। একবার এসো, আমাদের সঙ্গে দেখা করে যাও। ধরে রাখবো না ইতি। এ চিঠি পাওয়ার পর অ্যালান লন্ডনের জন্য জাহাজের টিকিট কিনে একদিন জাহাজে উঠলেন। জাহাজ চলেছে ঝকঝক ঝকঝক ঝকঝক। অ্যালান ডেকে দাঁড়িয়ে তাকিয়ে আছেন নির্মল নীল দিগন্তরেখার দিকে। সমাপ্ত।